এবছর ঈদুল আজহা ২০২৪ পরবর্তী জামাত শিবিরের কার্যক্রম সন্তোষজনক নয়। আমিরে জামাতের অনুপস্থিতি জাতীয় পর্যায়ে জামাত শিবিরের ঈদ কার্যক্রম এবং ঈদ পরবর্তী কার্যক্রম তেমন আলোড়ন সৃষ্টি করতে পারেনি। আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল বা আরও গুরুত্বপূর্ণ নেতাদের একেবারেই অনুপস্থিতি শুধু এটা নয়, ঈদ পরবর্তী কার্যক্রম বা ঈদ কার্যক্রম নয়, সিলেটে যে বন্যা সেখানেও একই অবস্থা। আমির জামাতের আসলে অনুপস্থিতিতে জামাত তেমন র্যাপিড অ্যাকশন নিতে পারেনি বলেই আমাদের কাছে মনে হয়েছে। তো দর্শক, এবার ঈদুল আজহা ২০২৪ ঈদের দিন, ঈদের পরের দিন, তার পরের দিন এবং তারপরের দিন আমরা কথা বলছি। তো এই সময়গুলোতে জামাত শিবিরের যে কার্যক্রম এতটাই দুর্বল বা এতটাই কম পাবলিসিটি পাচ্ছে যে এরকম ঘটনা আগে ঘটেনি। খুবই করুণ চিত্র। যেমন জামাত শিবিরের লোকজন স্বাভাবিকভাবে ঈদের দিনে তারা কে কোথায় নামাজ পড়েছে এবং কোথায় কি বলেছে, কোথায় কি শুভেচ্ছা বিনিময় করেছে সাধারণ জনগণের সাথে না নেতাকর্মীদের সাথে, এগুলো নিয়ে ব্যাপক শোরগোল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এগুলো নিয়ে কোনো আলোচনা এবার হয়নি। মানে আলোচনায় আসার মতো কোনো কাজ জামাত শিবিরের কেউ আমিরে জামাতের অনুপস্থিতিতে, সেক্রেটারি জেনারেল অনুপস্থিতিতে কেউ করতে পারেনি। এটা একটা বিষয়। এরপর ঈদের পরের দিন থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হওয়া শুরু করে এবং এটাও ব্যাপকভাবে সারা জায়গায় সোশ্যাল মিডিয়া কিংবা জামাত শিবিরের লোকজনের কাছে অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ বলার একটা উপাদান যোগায়। কিন্তু সেটাও আমরা তেমন এবার দেখিনি, একেবারেই সীমিত পরিসরে। হ্যাঁ, রুট লেভেলে ইউনিয়ন পর্যায়ে বা বিভিন্ন উপজেলা পর্যায়ে অধিকাংশ জায়গায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বিশেষ করে যারা রাজধানীতে কিংবা শহরে থাকেন, তারা যারা গ্রামে এসেছেন তাদেরকে নিয়ে ছোটো পরিসরে ঈদ পুনর্মিলনী করা হয়েছে। আমি জানি, আমি সারা দেশেরই খোঁজখবর নিয়েছি। কিন্তু মিডিয়ায় আলোচনায় আসার মতো, যেমন সংগ্রাম পত্রিকা বা জামাতপন্থী পত্রিকা যেটা আগে হতো, বা সোশ্যাল মিডিয়া আলোচনায় আসার মতো এরকম কোনো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানও আয়োজন করতে পারেনি। কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেমন ঈদুল ফিতরও দেখেছিলাম আমরা যে ব্যাপকভাবে খোলা আকাশের নিচে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা, রাজশাহী মহানগরী শিবির, জামাত, এরকম আরও অনেক কিছু ছিল। কিন্তু এবছর মাওলানা রফিকুল ইসলাম খানের একটা উদ্যোগ দেখেছি, একটু খোলা আকাশের নিচে এলাকার লোকজনকে নিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়। এছাড়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে সেই আলোচিত মঞ্জুরুল ইসলাম, মঞ্জুর কবির সম্ভবত একজন মাদ্রাসা শিক্ষক, যিনি শিক্ষার্থীদের চুল কেটে দিয়ে আলোচিত হয়েছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মূলত নির্বাচিত হয়েছিলেন, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সে মঞ্জুর সাহেব তিনি ছিলেন। সেখানে শিবিরের সাবেক এক সভাপতি ছিল। বিশেষ করে শিবিরের সাবেক সভাপতিরাই এই ধরনের অনুষ্ঠানগুলো, এই ধরনের প্রোগ্রামগুলো জাতীয় পর্যায়ে আলোচিত হওয়ার জন্য মূল ব্যক্তি। কারণ তারা অনুষ্ঠান করে ফেসবুক পোস্ট দিবে এবং সেটা ছড়িয়ে পড়বে। এতে জামাত শিবির যে আছে, জামাত শিবিরের লোকজন যে ব্যাপকভাবে তৎপর, এটা মানুষ জানবে। এটা একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। শুধু এই একটা দেখেছি। এছাড়া শফিকুল ইসলাম মাসুদদেরকেও আমরা তেমন দেখিনি। চট্টগ্রাম মহানগরীতেও আমরা যতটুকু দেখেছি যে শাহজাহান চৌধুরীর বাসায় গিয়ে চট্টগ্রাম মহানগরী জামাত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন। কিন্তু বড় আকারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের খবর আমি যখন কথা বলছি তখন পর্যন্ত পাইনি, যেটা অতীতে ঈদের পরের দিন থেকে ব্যাপকভাবে শুরু হতো। শফিকুল ইসলাম মাসুদ এরা নিজ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত করছেন ঈদ পরবর্তী কার্যক্রম। শিবিরের কোনো কার্যক্রম চোখে পড়েনি। শিবিরের নেতৃবৃন্দ কোথায় কী করছেন এটা নিয়ে তেমন কোনো আলোচনাই নেই। কিন্তু এটা একেবারেই একটা দুর্বলতা, ব্যর্থতা। শিবিরের সভাপতি কোথায় কি করছেন, কি এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হবে। এগুলো অনেকের আগ্রহের বিষয় থাকবে যে শিবিরের সভাপতি কোথায় নামাজ পড়েছেন, মানুষের আগ্রহের বিষয় থাকবে। কিন্তু সেভাবে শিবিরের সভাপতি, সেক্রেটারি কেউ কাউকে উপস্থাপন করতে পারেনি, বা শিবিরের জনশক্তিগুলোর আগ্রহই নাই তাদের ফেসবুক পোস্ট বা অ্যাকাউন্টের দিকে। এটা একেবারেই একটা দুর্বলতা। তবে ঈদ পরবর্তী কার্যক্রমে যতটুকু আমাদের চোখে পড়েছে যে শিবিরের 22তম শহীদ আমিনুল ইসলামের কবর জিয়ারত এবং পরিবারের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। শুধুই একটা কার্যক্রম, অথচ এখানে এরকম কয়েকশো কার্যক্রম চোখে পড়ার কথা ছিল। কিন্তু হ্যাঁ, যদি করেও থাকে, আপনি মনে রাখবেন আপনি ঈদ পুনর্মিলনী করেছেন বা আরও কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করেছেন, সেটা আপনি প্রচার করতে পারলেন না, তাহলে আপনার ফায়দা অর্ধেক হলো, আর অর্ধেক হলো না।
প্রচারের মধ্যে অনুষ্ঠানটা বা প্রোগ্রামটা করতে পারার মধ্যে সফলতা অর্ধেক, আর অনুষ্ঠানটা যথাযথভাবে প্রচার করার মধ্যে সফলতা বাকি অর্ধেক। আপনি প্রচার করতে পারলেন না, কাজ হলো না। এবং আপনি জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির ব্যানারে করতে পারলেন না, কাজ হলো না। তো এই বিষয়ে একটা প্রসঙ্গক্রমে একটা আলোচনা সামনে আনতে চাই দর্শক। জামাত ইসলামীপন্থী একজন বুদ্ধিজীবী, কাম জামাতের রোকনও বটে, কিন্তু রোকনদের মধ্য থেকে বুদ্ধিজীবীর মতো রোল প্লে করেন এটা খুব কম। অনেক ক্ষেত্রে সংগঠন ক্রিটিক করেন, অনেক ক্ষেত্রে আমিরে জামাতেরও সমালোচনা করেন, এটা খুব কম। কিন্তু আমি এখন যার ছোট একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, তিনি এই ক্ষেত্রে ব্যতিক্রম। রোকন প্লাস বুদ্ধিজীবী হিসেবে ভূমিকা পালন করার চেষ্টা করেন, সংগঠনের অনেক সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করেন, এটা খুবই জরুরি। তিনি একটা আলোচনা সামনে এনেছেন, এই আলোচনাটা অত্যন্ত যৌক্তিক বলে আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। জামাত ইসলামের সকল মানবিক ও সামাজিক কাজগুলো এখন থেকে সরাসরি জামাতের নামে, জামাতের ব্যানার দিয়ে করানো উচিত, রাইট? সংগঠনের তহবিলের টাকা কিংবা সংগঠনের মাধ্যমে সুদী শুভাকাঙ্ক্ষী অনুদান, ট্রাস্ট, ফাউন্ডেশনের, সোসাইটি ইত্যাদি বিভিন্ন নামে মানবিক কর্মসূচি পরিচালনা করে তেমন কোনো বেনিফিট হয় বলে মনে করি না। এর মানে জামাতের লোকজন অন্য কোনো নামে কোনো সামাজিক কাজ করলো, অন্য কোনো নামে টাকা পয়সা কালেক্ট করে তারপরে সেটা দিয়ে মানব সেবা বা জনসেবা করার চেষ্টা করলো, এতে ফল হয় খুব কম, অথবা হয় না বললেই চলে। এবং এখানে একটা বড় সমস্যা হয়, সংগঠনের নাম ছাড়া অন্য নামে কোনো ট্রাস্ট বা কোনো সংগঠন করে তার মাধ্যমে সামাজিক কাজ করার চেষ্টা করলে সেখান থেকে টাকা পয়সা আত্মসাৎ করা বা টাকা মেরে দেওয়ার একটা বড় সুযোগ তৈরি হয়। এবং এরকম হাজারো অভিযোগ আমাদের কাছে আছে, অমুক ফাউন্ডেশন, অমুক সোসাইটির টাকা অমুক জামাত নেতা মেরে দিয়েছে। অতএব এই দুর্নীতি বন্ধ করার জন্য সব কিছু জামাতের নামে হওয়া উচিত। কিসের ট্রাস্ট, কিসের ফাউন্ডেশন, কিসের অমুক তমুক, সব জামাত ইসলামীর নামে হবে, জামাত ইসলামী। হ্যাঁ, এরকম সংগঠন দু একটা থাকা খারাপ না, কিন্তু সেখানে সেগুলোকেই প্রাধান্য দেওয়া সব পরিস্থিতিতে এটা ঠিক না। অতীব জরুরি সময়ে যেখানে জামাতের নাম ব্যবহার করা একেবারেই সম্ভব নয়, সেখানে প্রয়োজনে সেটা ব্যবহার করবে। কিন্তু স্বাভাবিক সময় বা বর্তমান সময়ে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে, এতে সব জামাত ইসলামীর নামে করা দরকার। আবার অনেকে বলেন যে জামাতের ব্যানার ব্যবহার করা না গেলে করার দরকার নেই, অন্য ব্যানারে করার মধ্যে ফায়দা হয় না। যেমন শফিকুল ইসলাম মাসুদের বাউফল ফাউন্ডেশন, এটা একসময় কার্যকর ছিল, কিন্তু এখন জামাত ইসলামীর নামে এগুলো চালানোই ভালো। ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, জামাতের নামে করাটাই উচিত ছিল। এখন তো অতটা খারাপ পরিস্থিতি না, কারণ মানবিক কাজগুলো সমাজের যে সকল মানুষগুলোর মাঝে করা হয় তাদের কাছে সরাসরি জামাতের দাওয়াতি কাজে জামাত কথাগুলো বললে জামাতকে বুঝতে, জামাতের মিশন ও ভিশন বুঝতে সহজ হবে। অন্য কোনো সামাজিক সংগঠনের নাম জামাতকে সরাসরিভাবে রিপ্রেজেন্ট করে না, রাইট? এই জন্য জামাত যত সম্ভব জামাত ইসলামীর নামে করতে হবে, যা কিছু আছে সব কিছু জামাত ইসলামীর নামে করার চেষ্টা করতে হবে। আপনি র্যালি করবেন, সিরাত ফাউন্ডেশন না সিরাত র্যালি, অমুক ফাউন্ডেশন অমুক তমুক না, আপনি জামাত ইসলামীর নামে করেন। আপনি সিরাত র্যালি করবেন, সিরাত র্যালির মধ্যে কোনো সওয়াব নেই, রাজনৈতিক তাৎপর্য আছে। অতএব সেটা জামাত ইসলামীর নামে করতে পারলে রাজনৈতিক তাৎপর্যটা পাবেন, না হলে পাবেন না তেমন। জামাতের কাজ জামাতের নামে হওয়ার মাঝেই অধিকতার কল্যাণ নিহিত আছে বলে আমরা মনে করি। জামাত কর্মী মানেই সমাজকর্মী, সুতরাং যতদিন জামাত ইসলামী আসে ততদিন জামাতের পরিচয় দিয়ে আমাদের পথ চলতে হবে। এই পরিচয়টা আমাদের গর্বের, এতে কোনো হীনমন্যতায় ভোগা যাবে না। জামাত পরিচয় নিয়ে কোনো পিছুটান থাকতে পারবে না, জামাত পরিচয় নিয়ে কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগা যাবে না। প্রকাশ্যে জামাত পরিচয় দিতে হবে। জামাত ইসলামীর বর্তমান সময়ে যতগুলো সংকট আছে তার মধ্যে এটা একটা, যে জামাত পরিচয় ধারণ করতে তাদের একটা হীনমন্যতা। এবং অনেক নেতাদের মধ্যে, কর্মীদের কথা বাদই দিলাম, নেতাদের মধ্যেই সমস্যাটা বেশি, একেবারে জেলা মহানগর পর্যায়ের মধ্যে। তারা তথাকথিত হেকমতের বুঝ নিয়ে আসে এখন, যে হেকমত সরাসরি জামাত নাম তারা নিজেরা নিতে পারেন না। বড় বড় নেতা, জামাতপন্থী বড় হুজুর, রোকন, গুরুত্বপূর্ণ ওলামা কমিটিতে আছেন, ওলামা বিভাগে আছেন, কোথাও পাবলিক পরিসরে জামাত ইসলামীর নামটা একবার উচ্চারণ করতে পারেন না। অভ্যাস হয়ে গেছে, সংগঠন একামত দ্বীনের সংগঠন, এভাবে ইশারা ইঙ্গিতে বলেন। অথচ জামাত ইসলামী, যেমন একজন বলছেন এক হুজুর যে আমি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেছিলাম, এটা এভাবে বলছেন না, বলছে আমি একামতে দ্বীনের সংগঠনে যোগদান করেছিলাম। এটা একটা হীনমন্যতা। সংগঠনের প্রকাশ্য পরিচয় দিতে হবে। হাওর অঞ্চলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়, অ্যাডভোকেট রোকন রেজা শেখ যেটা জানিয়েছেন,
অনেকটা খোলা আকাশের নিচেই বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি, এরকম কিছু কিছু ঈদ পুনর্মিলনের খবর আমরা পাচ্ছি। কিন্তু আমিরে জামাতের অনুপস্থিতিতে যা দেখছি, এটা নিকট অতীতে এত দুর্বল ঈদ পরবর্তী কার্যক্রম আমরা দেখিনি।